জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। জাতিসংঘে বাংলায় দেয়া ভাষণে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতার বৃদ্ধির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শক্তিশালী অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তের মূল লক্ষ্য বলে জানান তিনি। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের কাজে চলছে বলেও বিশ্ব নেতাদের অবহিত করেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিশ্ব দরবারে তুলে ধরলেন জুলাই বিপ্লবের বাংলাদেশের তরুণদের বীরত্ব গাথা। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। আমাদের জনগণ একটা ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই জাতির আকাঙ্ক্ষা। রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভীষ্ট। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাজীপুরে বিএনপি নেতা আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার লোকজন তৈরি পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। দ্রুততম সময়ের মধ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বিএনপি মহাসচিব। আজকে আওয়ামী লীগ এই দুর্গা পূজাকে কেন্দ্র করে তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আমরা সজাগ থাকবেন। বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। শেখ হাসিনা কখনো দেশে ফিরে আসলে রাজনৈতিক নেতা হিসেবে নয়, খুনের আসামি হিসেবে ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। শুক্রবার সকালে নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ শাহজাহান বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই ছাত্র জনতা থেকে শুরু করে সবাইকে দেশ রক্ষায় সজাগ থাকতে হবে। সতর্কতায় কোনো ঘাটতি হলে দেশের অন্য ক্ষতিকারক হবে এবং আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। সকল রাজনৈতিক দল দ্বারা আমরা সরকার যদি আন্দোলন করছি, সেই ছাত্রী থেকে শুরু করে আহমদ জনতা সকলের মধ্যে এই চিন্তার যদি কোনো ঘাটতি হয় আমাদের দেশের জন্য ক্ষতিকারক হবে, আগামী প্রজন্ম।
স্বাস্থ্য প্রশাসনের সর্বত্র আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন। শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মিলনায়তনে ফার্মাসিস্ট সমাবেশে এই মন্তব্য করেন তিনি। ডক্টর জাহিদ বলেন, স্বাস্থ্য খাতে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগ ভেস্তে যাবে। পূর্বে যারা বৈষম্যের শিকার হয়েছে তাদের অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য খাত পুনর্গঠন না করলে সরকারের প্রতি জনগণের বিশ্বাসের ঘাটতি তৈরি হবে। স্বাস্থ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কথা দিয়ে কাজ করতে হবে এবং কথা না বলে কাজ দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করুন। পেশাজীবীদের সাথে আলাপ আলোচনা ছাড়াই স্বাস্থ্য খাতে বিভিন্ন নিয়োগের সমালোচনা করেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের সাথে জড়িত সকলের শাস্তি দাবি করেন স্বাস্থ্য উপদেষ্টাকে দ্রুত এই খাতের সকল বৈষম্য নিরসনের আহ্বান জানান তিনি। বৈষম্য নিরসনে দেরি হলে সাধারণ মানুষ ফুঁসে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে কচ্ছপ গতিতে এই স্বাস্থ্য সব অ্যাডভাইজার এবং স্বাস্থ্য সচিব এগুচ্ছে, এটি আমরা খেয়াল করছি, কিছু বলছি না। আপনাদের প্রতি আমাদের বিশ্বাস কমে যাচ্ছে, আপনাদের প্রতি আপনারা যে কাজ করতে পারবেন আমরা আশ্বস্ত হতে পারছি না। স্বাস্থ্য টেকনিক্যাল সাবজেক্ট, স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের ডিজির পরামর্শ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চলতে হবে। কোন অবস্থাতেই মন্ত্রণালয় তার ইচ্ছা মতো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রশাসন চালাতে পারে না। শেখ হাসিনা দেশ লুট করে নিয়ে গেছে, একই সঙ্গে দেশের অর্থনীতি ভঙ্গুর করে দেশের সব সামাজিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার কালে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র করছে, তাই বিএনপির কেউ যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দলে যোগদান করায় তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি করেন জয়নুল আবদিন ফারুক। দেশের অর্থনীতি ভঙ্গুর, দেশের সকল সামাজিক প্রতিষ্ঠান ধ্বংস, মানুষের মনের মধ্যে বিচার বিভাগ নিয়ে সংশয় জেগে তুলেছিল আওয়ামী লীগ। যারা খুনি দালাল, যারা মানুষের সম্পদ লুট করছে, এমন লোককে বিএনপির কেউ যদি, আওয়ামী লীগের কেউ যদি এখানে যোগদান করান তার খবর আছে, তাকে দল থেকে বসিয়ে দেবে। সংবিধান, আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন, তবে সে সংস্কার নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে হওয়ায় ন্যায্য বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান রুমিন ফারহানা। এ সময় তিনি যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আশা প্রকাশ করেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি 250টিরও বেশি আসন নিয়ে সরকার গঠন করবে। দেশের মানুষ ভোট পাগল উল্লেখ করে বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেত্রী। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিউর রহমান। বিকেলে খুলনা প্রেস ক্লাবে মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। বলেন, রাজনৈতিক ও চাঞ্চল্যকর সব হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরতে হবে। বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, বিচার সম্পন্ন করতে পারেন অথবা না পারেন, যে জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, জাতির যে বিশাল ক্ষতি হয়েছে তা জাতির সামনে আপনারা তুলে ধরুন। আবার নিরপেক্ষ তদন্ত কমিটি আপনারা গঠন করুন, যারা বায়াসড হবে না, সত্যটাই বের করে নিয়ে আসবে, জাতি জানতে পারবে এবং দুষ্টদের বিচার হবে। ছাত্র জনতার আন্দোলনে হামলা ও সরাসরি গুলি চালানো, আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ সহ জড়িত সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ফ্যাসিবাদের বিরোধী ঐক্য। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের ব্যক্তি ও নেতাদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে অভিযোগ করে দেশে অবস্থানরত সবাইকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার
দাবি শিক্ষার্থীদের। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ফ্যাসিবাদী বিরোধী ঐক্যের ব্যানারে গণসংযোগ কর্মসূচি পালন করে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আসা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে আহত শিক্ষার্থীদের আন্দোলনী অভিজ্ঞতা বর্ণনা করেন। শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদের নির্মূল করার মুহূর্তে আন্দোলনের ভূমিকা ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাড়াকাড়ি শুরু হয়েছে, যার ফলে রাষ্ট্র সংস্কার বাধার মুখে পড়েছে। যেতে সাহায্য করেছে প্রত্যেকটাই কিন্তু আমাদের এগুলা দেখতে হবে, প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে মেক শিওর করতে হবে কারা এটার সাথে জড়িত, না হলে কিন্তু আমরা কোনোভাবেই একটা প্রপার জাস্টিস এবং ফ্যাসিবাদকে আমরা রুখে দিতে পারবো না। যে আবার একটা ক্ষমতার এককেন্দ্রীকরণের লক্ষ্য, এই ক্ষমতার এককেন্দ্রীকরণ আমরা মনে করি এটা কোনোভাবেই হতে দেয়া যাবে না এবং আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয় এবং এখানে যেন সকল শ্রেণী পেশার মানুষের কণ্ঠস্বর থাকে তা নিশ্চিত করতে হবে। আমাদের ঢাকা ভার্সিটির প্রান্তরে যখন একজন ছাত্রের উপর আক্রমণ করা হয়, এই আক্রমণের বিরুদ্ধে মামলা করার কথা ঢাকা ভার্সিটির ভিসির। আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো তদন্ত কমিটি গঠন করা হয় না, পুলিশের কাছে কোনো মামলা দেওয়া হয় না, পুলিশ নিজে থেকে কোনো তদন্ত করে না। জনগণের ইচ্ছা অনুযায়ী সংবিধান প্রতিষ্ঠা জাতীয় স্বাধীনতার প্রথম ভিত্তি বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকানগর পাঠাগারে গণতান্ত্রিক বিপ্লব জাতীয় সংবিধানের রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, সংবিধান বা গণতন্ত্র নিজে কোনো সমস্যা নয়, মূল সমস্যা হলো শ্রেণী বৈষম্য, যা দূর করে ন্যায় ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। গত 53 বছরে দেশে বাংলা ভাষা প্রথম ভাষা হিসেবে প্রতিষ্ঠা পায়নি উল্লেখ করে সর্বক্ষেত্রে বাংলার ব্যবহার না হওয়ায় আক্ষেপ করেন তিনি। ব্রিটিশ আমলে প্রণীত আইন, অফিসিয়াল অফিস সিক্রেটস অ্যাক্ট ইত্যাদি, বর্তমানে এই যে সাইবার সিকিউরিটি সবগুলিতে অ্যাক্ট, প্রধানমন্ত্রীর নামে সমালোচনা করা যাবে না। এই ধরনের অ্যাক্টগুলি হচ্ছে সংবিধান বিরোধী। সংবিধানে একদিকে আপনি বলছেন ফ্রিডম অফ কনসেন্স, ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ দি প্রেস, এইগুলি 4টা উল্লেখ করা আছে, কিন্তু আপনি কাজে কাজে আবার বলবেন যে আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তাহলে আপনি ফ্রিডম অফ দি প্রেসের সাথে কিছু যাবে না। আবার বলছি কি 6টা ক্ষেত্রে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রকাশ করতে পারবেন না। কি কি? বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হয় এমন বিষয়ে কোনো কথা বলা যাবে না। পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে এবং বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় 7 দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন স্টুডেন্টস ফর সভরেন্টি। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এ সময় পাহাড়িদের আদিবাসী সমর্থন বাতিল, পার্বত্য বাঙালিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে স্যাটেলার বানানো, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আরও সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান বক্তারা। একই সাথে 1997 সালের পার্বত্য শান্তি চুক্তি বাতিল ও পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় স্টুডেন্টস ফর সভরেন্টি। আমেরিকা ও ভারতের যৌথ মদদে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে প্রবেশ করিয়ে ভারত আমেরিকা বনাম চীন দ্বন্দ্বে বলির পাঠা বানানোর অপকৌশলের প্রতিবাদ জানান বক্তারা। 6 বছর পর দেশে ফিরলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সকালে 9:30টায় তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে নেমেই মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, এবারে যে বিপ্লব অর্জিত হয়েছে তা যেন দীর্ঘমেয়াদী হয়। তিনি আরও বলেন, উদ্ভট বিচিত্র মামলায় অন্যায়ভাবে তাকে 7 বছরের সাজা দিয়েছিল হাসিনা সরকার। তার বিরুদ্ধে থাকা শতাধিক মামলা আইনিভাবে মোকাবিলা করার কথা জানান তিনি। 2009 থেকে 2013 সালে সারা দেশে 124টি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে। আমার মায়ের অসুস্থতা এবং আমার সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট, এই পরিস্থিতি বিবেচনা করে রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। সহকারী শিক্ষক পদে 10ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ঘোষণা করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, প্রাথমিকের প্রায় 4 লাখ সহকারী শিক্ষক দীর্ঘদিন ধরে 13তম গ্রেডে বেতন পাচ্ছেন, যা বর্তমান সময়ের তুলনায় অনেক কম। এই বৈষম্য নিরসনে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড প্রদানের এক দফা দাবির ঘোষণা দিয়েছেন বক্তারা। এছাড়াও দাবি তুলে ধরেন আগামী 3 অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন এবং ডিসির মাধ্যমে স্মারকলিপি দিবেন শিক্ষকরা। এছাড়া 8 অক্টোবর বিভাগীয় কমিশনের মাধ্যমে স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। 17 অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে 19 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। 17 অক্টোবর 2024-এর মধ্যে দাবি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে 19 অক্টোবর 2024 জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় মানববন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এখন চারদিক থেকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 3 দিন রাজধানী ঢাকায় গরম বাড়বে, তবে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিন তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছেন সংস্থাটি। এই সময় ঢাকার পাশাপাশি সারা দেশের বৃষ্টিপাতও কমে আসবে বলে জানায় তারা। তবে এই সময় রংপুর বিভাগে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় তারা। এদিকে সমুদ্র ও নদীবন্দর থেকে সকল সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস। দেশে একেবারে যে বৃষ্টি হবে না তেমনটা নয়, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। রংপুর ডিভিশনে আমি বলেছি যে ভারী, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী হবে, কিন্তু দেশের অন্যত্র বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এবং সেটা ঢাকাতে আপনি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত শুধুমাত্র 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই ধরনের বৃষ্টির পরিমাণ কমে আসছে এবং এটা গ্র্যাজুয়ালি আরও কমে আসবে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে আগামী 2 থেকে 3 দিন। রাজধানী সহ সারা দেশের কয়েকদিনের বৃষ্টিতে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজিতে 10 টাকা করে বেড়েছে পেঁয়াজ ও মুরগির দামও। বৃষ্টির বাজারে পণ্যের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে বাজারে বেড়েছে ইলিশের দামও। বৃষ্টির অজুহাতে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে বেগুন, কাঁকরোল, বরবটি, পটল সহ বেশিরভাগ সবজির দাম। গেল সপ্তাহে 160 টাকার কাঁচামরিচ কেজিতে প্রায় 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকার। বাজারে আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1800 টাকা কেজি দরে। 10 টাকা বেড়ে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা। সোনালী মুরগি 250 টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 520 টাকা। ভারতে রপ্তানির শুরুর পর দেশের বাজারে আরেক দফা বেড়েছে ইলিশের দাম। সর্বনিম্ন 1350 টাকা আর সর্বোচ্চ 1400 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। বরিশালের বাজারে সপ্তাহের ব্যবধানে 150 থেকে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে ইলিশ। 1 কেজি ওজনের ইলিশ কিন্তু গুনতে হচ্ছে 1800 থেকে 1900 টাকা, আর 1200 গ্রাম ওজনের মাছ 1950 থেকে 2000 টাকা। সব থেকে বেশি
2300 থেকে 2400 টাকায় বিক্রি হচ্ছে 1.5 কেজি ওজনের ইলিশ। ইলিশের ভরা মৌসুম চললেও দামে প্রভাব নেই চাঁদপুরের মাছের বাজারে। ছুটির দিনে কেজিতে আরও 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 1950 টাকায়, আর মাঝারি সাইজের ইলিশ 1400 থেকে 1700 টাকা। ছোট সাইজের মাছ কিনতে রয়েছে 1000 থেকে 1200 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, মাছের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই তুলনায় বাজারে সরবরাহ না থাকায় ঊর্ধ্বমুখী ইলিশের দাম। ময়মনসিংহের বাজারে ইলিশের সরবরাহ নেই বললেই চলে, ফলে 1 কেজি ওজনের ইলিশের দাম 3 দিনের ব্যবধানে বেড়েছে 200 থেকে 300 টাকা। ঠিক আছে, এবং মাছের আমদানি খুব কম। যেটা 900 গ্রাম সেটাই চাচ্ছে ওরা 1800 টাকা, 2000 টাকা, 2200 টাকা। 100 গ্রাম 200 গ্রাম জাটকা এগুলোর কেজি 700-800 টাকা চলতেছে, যা জনসাধারণের মাইনে কেনার কথা চিন্তাও করতে পারি না আমরা। ইলিশ মাছ তো যে ইন্ডিয়া 3000 টন দিবার কথা, এটার কারণে ইলিশ মাছ এই না নিলেও দাম বেশি। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সহ রাজধানীতে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এই বছরের প্রতিপাদ্য ট্যুরিজম অ্যান্ড পিস, যার বাংলা প্রতিপাদ্য করা হয়েছে পর্যটন শান্তির সোপান। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন পর্যটন সংস্থার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি। কর্মসূচির অংশ হিসাবে আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সামনে সড়কে সকালে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বলেন, বাংলাদেশ একটি অনন্য সাধারণ পর্যটন গন্তব্য, এটিকে আরও নিরাপদ ও শান্তিময় করতে হবে। আমাদের চেষ্টা হচ্ছে পর্যটন শান্তির সোপান এবং ট্যুরিজম ইন পিস, এই স্লোগান নিয়ে, এই প্রতিপাদ্য নিয়ে আমাদের এবারের বিশ্ব পর্যটন দিবস আমরা উদযাপন করছি। একেবারেই গ্রাসরুট থেকে শুরু করে গ্লোবাল লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারি। পর্যটন শুধু লোকাল নয়, পর্যটনের অনেকগুলো স্তর আছে, লোকাল, রিজিওনাল, গ্লোবাল। আমরা চাই একেবারে শুরু থেকে গ্লোবাল পর্যন্ত এটা ছড়িয়ে যাক। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। বন্দরনগরী চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। নগরের বিনোদন কেন্দ্রগুলো বর্ণিলভাবে সাজানো হয়েছে। পর্যটক এলাকা পরিচ্ছন্ন ও পর্যটক বান্ধব হিসেবে গড়তে নগরের ফুসফুস খ্যাত সিআরবিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশ। দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয় বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন ছাড়াও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ট্যুরিস্ট পুলিশ, ট্যুরিজম গ্রুপ ও শিক্ষার্থীরা অংশ নেয়। রাজশাহীতেও নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বরিশালে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরের ডিসি অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যটন নগরী কক্সবাজারে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসন এবং পর্যটকদের ভোগান্তি লাঘবে চালু হয়েছে অনলাইন বাস টার্মিনাল সেবা। এই সেবায় আধুনিক বাস ব্যবস্থাপনার উদ্যোগ হিসেবে পর্যটক ও সাধারণ যাত্রীদের সুবিধার্থে এই সেবা চালু হয়েছে কক্সবাজার জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট মোড়ে ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল বাস সার্ভিস উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। অনুষ্ঠানে তিনি বলেন, পর্যটন নগরী হওয়ায় দৈনিক কক্সবাজার থেকে 8 শতাধিক বাস চলাচল করে, কিন্তু অব্যবস্থাপনার কারণে যাত্রী ও পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়। তাই সমস্যাগুলো চিহ্নিত করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ডিজিটাল বাস ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে অনলাইন বাস টার্মিনাল। বাস টার্মিনালের ওয়েবসাইটটা দেখি তো অনলাইনে আবেদন করে গাড়িটা সে শহরের ভিতরে আগের মতো হয়তো ততটা আড়ম্বরপূর্ণ নয়, কিন্তু তার সকল পর্যটকদেরকে এখানে আমার বক্তব্য
একটা রাষ্ট্র ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছি, সেইগুলোকে একটু সম্যক ধারণা নিয়ে কথা বলি। জিএসটিকে কক্সবাজার থেকে যাতায়াত করতে পারে সকল বাসের সকল তথ্য থাকবে, চালকের তথ্য থাকবে, পরিবহন শহরের ট্রাফিক যে ব্যবস্থাপনা, যে কাউন্টার আপনি দেখবেন যে একটা কাউন্টারে যদি আজকে আমি যদি একটা যে কোনো একটা ব্র্যান্ডের গাড়ি, তার রাতে গাড়ি আছে ধরেন 5টা, সে কিন্তু দেখবেন যে চেষ্টা করে যে 5টা গাড়ি কাউন্টারের সামনে এনে রাখতে। তার গাড়ি ধরেন 12টার বাস আছে, সে 11টার সময় গাড়িটা আসবে না, সেটা আসবে 12টা বাজার 15 মিনিট আগে। তো প্রত্যেকটা কাউন্টার, প্রত্যেকটা বাসের যারা আছে, যারা অপারেটর আছে, তারা একটি করে বাস আমরা অ্যালাউ করবো তাদের কাউন্টারে। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী। শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ। সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের পুরাতন থানাপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যু হয় সৈয়দ শামসুল হকের। পরে কবির ইচ্ছা অনুযায়ী তার মরদেহ কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে সমাহিত করা হয়। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরো ইশিবাকে নির্বাচিত করেছে ক্ষমতাসীন দল এলডিপি। দীর্ঘ সময় ধরে দেশটিতে ক্ষমতায় থাকা এলডিপির নেতৃত্ব দেবেন প্রবীণ এই আইন প্রণেতা। শুক্রবার টোকিওতে এলডিপির প্রধান কার্যালয়ে দলীয় প্রধানের পদে ভোটাভুটি হয়। সেখানে অংশ নেন আইন প্রণেতা ও আঞ্চলিক নেতারা। প্রথম ধাপে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন গড়ায় রান অফ ভোটে। এরপর গণনায় দেখা যায় ২১৫ ভোট পেয়ে এগিয়ে আছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা। ৬৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ ইশিবার প্রধান প্রতিপক্ষ তাকাইসি পেয়েছেন ১৯৪ ভোট। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ প্রার্থী। দেশটির সংবিধান অনুসারে পার্লামেন্টে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন সেই দলের নেতা। আগামী সোমবার দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কুমিও কিশিদার পদত্যাগ করার কথা রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম। চলতি বছর মে কিংবা জুন মাসে উহানে ডুবে গেছে চীনের নিউক্লিয়ার চালিত সাবমেরিন। বাহিনীর জন্য বিব্রতকর হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করছেন পিপলস লিবারেলস আর্মি। স্যাটেলাইট তথ্য বিশ্লেষণে গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ২ কর্মকর্তা। জো শ্রেণীর এই সাবমেরিনটি নতুন করে সংযোজন করা হয়েছিল চীনের নৌবাহিনীতে। সমুদ্রের পানিতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে কিনা এ বিষয়ে চীনা প্রশাসন পদক্ষেপ নিয়েছে কিনা তা নিয়ে সন্দিহান মার্কিন কর্মকর্তারা। বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী রয়েছে চীনের। দেশটির বহরে থাকা ৬০টি সাবমেরিনের মধ্যে ১২টি নিউক্লিয়ার চালিত। Strikes on enemy forces. Now, Chinese scientists have bubbles around the submarine in a phenomenon and it is growing further. ফ্লোরিডার উত্তর পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত এনেছে মেক্সিকান উপসাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় হারিকেন হেলেন। ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য বলছে হারিকেনটি যুক্তরাষ্ট্রে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২২৫ কিলোমিটার। ক্যাটাগরি 4 মাত্রার হেলেনের প্রভাবে ২০ ফুটের জলোচ্ছ্বাস তৈরির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড়ো হাওয়ার কারণে ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ লাখ স্থাপনা। ইতিমধ্যে ৬টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে হেলেনের প্রভাবে বন্যায় তলিয়ে গেছে কানকুইন সহ মেক্সিকোর বিভিন্ন এলাকা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত প্রতিবেশী কিউবা।
এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ক্রীড়া সংস্থা কিংবা ফেডারেশনগুলোতে 2 মেয়াদের বেশি একই পদে কেউ থাকতে পারবেন না, জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও বলেন, প্রতি বছর ক্রীড়া সংস্থাগুলোকে তাদের আয় ব্যয়ের হিসাবের পাশাপাশি সব ধরনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কিছু ফেডারেশনে 30 বছর 40 বছর ধরে দায়িত্ব নিয়ে আছে, কিন্তু সেটার কোনো প্রোগ্রেস নেই। কোনো ফেডারেশনে কেউ 2 বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। আমাদের একটা অন্যতম লক্ষ্য আমরা ঠিক করেছি যে ক্রীড়া ক্ষেত্রকে বিরাজনীতিকরণ করা। জেনারেল গাইডলাইনে এটাও রাখবো যে প্রতি বছর প্রত্যেকটা ফেডারেশন তার সে যেই ব্যয় করে, আয় এবং ব্যয়ের যে অডিট, সেই অডিট রিপোর্ট মন্ত্রণালয়ে এনএসসিতে পেশ করবে। ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করা কামিন্দো মেন্ডিস গড়লেন বিশ্ব রেকর্ড। অভিষেকের পর টেস্টে সবচেয়ে বেশি টানা 50 ইনিংস খেলার রেকর্ড এখন এই লঙ্কান ব্যাটারের। ক্যারিয়ারের 8 টেস্টে 50 পেলেন 5-এ নামা কামিন্দো। এ রেকর্ড তিনি ছাড়িয়ে গেছেন পাকিস্তানের সৌদ শাকিলের টানা 7 50 রেকর্ড গড়লেন। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে কামিন্দো খেলেন 114 রানের ইনিংস। ম্যাচে জয়ে যা রাখে মহা গুরুত্বপূর্ণ অবদান। সব মিলিয়ে 8 টেস্টের ক্যারিয়ারে 4টি সেঞ্চুরি ও 5টি 50 করেছেন এই 26 বছর বাহাতি অলরাউন্ডার। একই দিনে আরও একটি বিরল রেকর্ড করেছেন কামিন্দো। মাত্র 13 ইনিংসে ছুঁয়েছেন 1000 রানের মাইল ফলক। 1949 সালের পর ক্রিকেট বিশ্ব আর এমন কৃতিত্ব দেখেনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সে পরামর্শক হিসেবে যোগ দিলেন উইন্ডিজ কিংবদন্তি ড্যান ব্র্যাভো। 40 বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরেই যোগ দিলেন নতুন দায়িত্বে। টি-20 ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক ডোয়াইন ব্র্যাভো। আইপিএল সহ বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগের ফেরিওয়ালা। আইপিএলের সর্বশেষ আসরে খেলা হয়ে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ। এছাড়া সর্বশেষ টি-20 বিশ্বকাপ আফগানিস্তান দলের বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন ব্রাভো। সিপিএলের এবারের আসর খেলেন। সিপিএলকে বিদায় বলে দেওয়ার কথা ছিল, তবে চোটের কারণে শেষমেশ কিছুটা আগেই বিদায় জানিয়েছেন সিপিএলকে। সেই সাথে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সব ধরনের ক্রিকেট থেকেই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।